প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব বচন চ্যাপ্টারের এবছরের জন্য অর্থাৎ 2022 সালে যে সাজেশন আর কি। তো বচন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আমাদেরকে করতে হবে সেই প্রশ্নগুলি এই 4টি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। কিরকম ভাবে এই 4টি প্রশ্ন থাকবে দেখো। অনপেক্ষ বচন কি, বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য কি, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এটা থাকবে। বচনাকার কাকে বলে, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লিখো, নিচের বাক্যগুলির ব্যাপ্য এবং অব্যাপ্য পদ নির্দেশ করো। এখানে এ নাম্বার মানুষ মাত্রই ভুল করে, বি নাম্বার কে বলে এইসব নেই। অর্থাৎ এরকম ভাবে প্রশ্নটা সেট করতে পারে। আবার 3 নম্বর পরের প্রশ্ন হচ্ছে যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন বলছে পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লিখো। 4 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত রূপ দাও এবং তাদের গুণ পরিমাণ উল্লেখ করো। এরকম বলে বলবে যে এই 4টি বচন তোমাদেরকে দেবে, এই 4টি বচনে তোমাদের গুণ পরিমাণ বের করতে বলবে। অর্থাৎ এই 4টি বচনে দিবে এমন কোনো কথা নেই। আমি উদাহরণস্বরূপ এখানে এই 4টি বচনের কথা বললাম যে অভিজ্ঞতার চেয়ে বড় শিক্ষক নেই, মানুষ আছে, কেবলমাত্র অলস লোকেরাই লটারির টিকিট কাটে, ভূত নেই। তো এই 4টি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে এবং এছাড়াও লজিকের যে পার্ট, এই লজিকের প্রশ্নটি গুণ পরিমাণ বের করতে বলবে। এবছর গুণ পরিমাণ খুবই আসার সম্ভাবনা বেশি। তো এছাড়াও তোমরা দেখে রাখবে যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্ন লজিকে সেট করতে পারে যে বচন আকার কাকে বলে, বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য লিখো, নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে সেই বাক্যগুলির কি করতে বলবে, বলবে হচ্ছে ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ নির্দেশ করতে বলবে। এরকম করে 4টি দিতে পারে, 2টি দিতে পারে, এরকম প্রশ্ন দিতে পারে। তো আজকে আমরা এই বচন চ্যাপ্টারে যে 4টি সাজেশনের প্রশ্ন রেখেছি সেই 4টি প্রশ্ন এক এক করে আমরা ক্রমান্বয়ে অর্থাৎ ক্রমশ আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই প্রথম প্রশ্নটি। কেমন? তো দেখো এই প্রশ্নটি, অনপেক্ষ বচন কি, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কি, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। প্রশ্নের 3টি পার্ট রয়েছে। অনপেক্ষ বচন কি, অনপেক্ষ বচন, নিরপেক্ষ বচন আর হচ্ছে বচন, এগুলো একই বিষয়। তাহলে এখানে যেহেতু সংজ্ঞাটা বলছে যে অনপেক্ষ বচন কি, তাহলে তোমরা তো জানো যে একমাত্র ঘোষক বাক্যকেই বচন বলা হয়, একমাত্র ঘোষক বাক্যই বচন, যেখানে দুটি পদের স্বীকৃতি ও অস্বীকৃতিকে বুঝিয়ে থাকে। তাহলে বচনের সঙ্গে আমরা কাকে বলবো, অনপেক্ষ বচন কি, এই সংজ্ঞাটিকে আমরা দেব হচ্ছে এইভাবে যে একমাত্র ঘোষক বাক্যকেই বচন বলা হয় যেখানে দুটি পদের স্বীকৃতি এবং অস্বীকৃতির সম্বন্ধকে বোঝায়। ঘোষক বাক্যই বচন যেখানে দুটি পদের স্বীকৃতি ও অস্বীকৃতিকে বোঝায়। তাহলে বচনের সংজ্ঞা কমপ্লিট হলো। এবারে বলছে পরের যে পাঠটি রয়েছে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য। তাহলে দেখো পার্থক্য তোমরা এইভাবে পয়েন্ট করতে পারো, অর্থাৎ দুটি ভাগে ভাগ করে বাক্য বচন এভাবে লিখতে পারো, অথবা তোমরা একবারেই লিখতে পারো। পার্থক্যের বিষয় দেখো, প্রথমেই বচন বাক্য। এখন এখানে 1 নম্বর পার্থক্য আমরা কিভাবে লিখতে পারি, বিষয়টা লিখছি হচ্ছে বচন বাক্য। তো এখানে লিখতে পারি এরকম ভাবে যে বচনের মাধ্যমে
বাক্য প্রকাশিত হয়। তাই প্রতিটি বচন অবশ্যই বাক্য, কিন্তু প্রতিটি বাক্য বচন নয়। এটা আমাদের একটি পার্থক্য হতে পারে যে বচনের মাধ্যমে বাক্য প্রকাশিত হয়, তাই প্রতিটি বচন অবশ্যই বাক্য, কিন্তু প্রতিটি বাক্য বচন নয়। ফুল হয় লাল, এটি একটি বচন। ফুল হয় লাল, স্বীকৃতির চিহ্ন হয় আছে, কাজেই এটি বচন অবশ্যই, কিন্তু না, এটি বচন, এটি বাক্য। তার মানে বচন অবশ্যই বাক্য, ফুল হয় লাল, কিন্তু যখন বলা হচ্ছে ফুল লাল, এটি বাক্য অবশ্যই, ফুল লাল, কিন্তু এটি বচন নয়। কেন? এখানে স্বীকৃতির চিহ্ন নেই। তাই পার্থক্যটা আমরা এইভাবে লিখবো যে বচনের মাধ্যমে বাক্য প্রকাশিত হয়, তাই প্রতিটি বচন অবশ্যই বাক্য, কিন্তু প্রতিটি বাক্য বচন নয়। প্রতিটি বাক্য বচন নয়। তাহলে আমাদের প্রথম পার্থক্য এটি গেল। এবারে আমরা দ্বিতীয় পার্থক্য দেখব। দ্বিতীয় পার্থক্য কি দেখো, দ্বিতীয় পার্থক্য হচ্ছে শব্দ নিয়ে বাক্য তৈরি হয়। মানে আমরা এটা বলতে পারি কয়েকটি শব্দ নিয়ে একটি বাক্য তৈরি হয়, কিন্তু বচনে শুধুমাত্র দুটি পদ থাকে, যা উদ্দেশ্য ও বিধেয়। তাহলে আমরা 2 নম্বর পার্থক্যটা বললাম যে কয়েকটি শব্দ নিয়ে একটি বাক্য তৈরি হচ্ছে, কিন্তু বচনে শুধুমাত্র দুটি পদ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য পদ আর একটি হচ্ছে বিধেয় পদ। তার মানে বচনে আমাদের দুটি পদ থাকছে আর কয়েকটি শব্দ থাকছে হচ্ছে বাক্যে। এই হচ্ছে বাক্য বচনের মধ্যে আরেকটি পার্থক্য। তার মানে বচনে শুধু দুটি মাত্র পদ থাকবে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, আর কয়েকটি শব্দ যেখানে থাকবে সেটা হচ্ছে বাক্য, সেটি বচন নয়। এবারে আমরা পরের পার্থক্য বলবো অংশ। এখন দেখো অংশ, তো তোমরা জানো যে একটি বচনে এটি 3 নম্বর পার্থক্য, অংশ, বিষয়টি অংশ। এটি বচনে অংশ কি থাকে? একটি বচনে অংশ পরিমাণ, গুণ, উদ্দেশ্য, বিধেয়, এটি বচনে পরিমাণ, গুণ, উদ্দেশ্য, বিধেয়, এই 4টি অংশ থাকতেই হবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে কি হয়? বাক্যের ক্ষেত্রে যে কোনো একটি বা দুটি
অব্যক্ত থাকে বা থাকতে পারে। তাহলে একটি বচনে পরিমাণ, গুণ, উদ্দেশ্য, বিধেয় এই চারটি অংশ থাকতেই হবে। অবশ্য অনেক ক্ষেত্রে এই পরিমাণটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো যে কখন এই পরিমাণটা থাকে না আমাদের, যখন কিনা উদ্দেশ্য পদটি বিশিষ্ট পদ, নাম পদ এরকম শব্দ মানে উদ্দেশ্য পদটি হয়, তখন সেখানে কিন্তু আমাদের এই পরিমাণটা উল্লেখ করতে হয় না। কিন্তু এখানে আমাদের পার্থক্য সময় লিখতে হবে যে একটি বচনে গুণ, পরিমাণ, উদ্দেশ্য, বিধেয় এবং এই চারটি অংশ যেমন থাকতেই হবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে একটি বা দুটি পদ অব্যক্ত থাকতেই পারে, কিন্তু বচনের ক্ষেত্রে তা থাকবে না। এই যে পরিমাণের ব্যাপারটা বললাম যে এটা কিন্তু ব্যতিক্রম। কাজেই আমরা এভাবে লিখতে পারি যে গুণ, উদ্দেশ্য, বিধেয় এই অংশগুলি বচনের মধ্যে থাকতেই হবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে একটি বা দু একটি পদ কিন্তু অব্যক্ত থাকতে পারে। যেমন আমরা অনেক সময় ধন্যবাদ কথাটি বলে থাকি, এটি একটি বাক্য। তাই সেই বাক্যের ক্ষেত্রে এই যে একটি শব্দ দিয়ে অনেক সময় বাক্য হয়ে যায়, কিন্তু বচনের ক্ষেত্রে এরকমটা হবে না। এবারে আমরা গুণ, পরিমাণ যে বিষয়টি রয়েছে এটা বলবো আর কি। এটাই আমাদের লাস্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের গুণ ও পরিমাণ। তোমরা জানো যে একটি বচনের মধ্যে গুণ, পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে না। যেমন বলতে পারি এটি বচনের পরিমাণ, গুণ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে সেটি স্পষ্টভাবে উল্লেখ থাকে না। যেমন যদি বলি সকল মানুষ হয় মরণশীল, মানুষ মরণশীল। তাহলে দেখো সকল মানুষ হয় মরণশীল, এখানে গুণ, পরিমাণ অর্থাৎ এই পরিমাণ, সকল, গুণ হচ্ছে হয়, এগুলো উল্লেখ আছে স্পষ্টভাবে, কিন্তু মানুষ মরণশীল এটি বাক্য, এটির ক্ষেত্রে কিন্তু এরকম উল্লেখ নেই। এবারে তাহলে আমাদের এই যে প্রশ্নের যে পার্টটি ছিল বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য, এই চারটি পার্থক্য আমরা দিতে পারি, কারণ এখানের জন্য আমাদের 4 নম্বর বরাদ্দ রয়েছে। এবার পরের অংশটি দেখবো যে পরের অংশটি নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এই অংশটির অ্যান্সার এবারে আমরা করব। তো দেখো এখানে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও, এখানে এই পার্টটিটা যখন আমরা অ্যান্সার করব তখন আমরা একটি উদাহরণ নিয়ে বলবো। যে উদাহরণ কি, একটি উদাহরণ পয়েন্ট করে লিখব সকল মানুষ হয় মরণশীল। এটি বচন, এখানে বলছে যে উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও, তাহলে এটি একটি নিরপেক্ষ বচন। এবার এর অংশগুলি দেখাবো। অংশগুলি কি কি? অংশগুলি হলো 1 নম্বর দিয়ে লিখি পরিমাণ বা পরিমাণক, 2 নম্বর উদ্দেশ্য, 3 নম্বর গুণ, 4 নম্বর বিধেয়। অংশগুলি দেখাতে বলছে, দেখাবো। পরিমাণক সকল, উদ্দেশ্য পদ মানুষ, গুণ হয় অর্থাৎ সদার্থক, বিধেয় পদ হচ্ছে মরণশীল।
তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা কিন্তু কমপ্লিট করতে পারি। তো আমরা যে প্রথম প্রশ্নটি আলোচনা করার কথা বললাম, এই প্রথম প্রশ্নটির অ্যান্সার আমরা এভাবে করতে পারি। আর এরপরে বচন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি দেওয়া হলো, যে 4টি প্রশ্ন, সেই 4টি প্রশ্ন আমরা ক্রমশ আলোচনা করতে থাকবো। আর যে প্রশ্নগুলি এখন আমরা আলোচনা করব পরবর্তীকালে, অর্থাৎ এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরে যে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন থাকবে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেগুলোও ক্রমশ থাকবে। আজকে এই পর্যন্তই থাকবে।